টপিক 6 এ আমরা কথা বলবো দুই রকমের কন্টেন্ট রাইটিং নিয়ে। কন্টেন্ট রাইটিং এর অনেকগুলো পার্ট রয়েছে, কিন্তু আমরা এই কোর্সে দুই রকমের রাইটিং নিয়ে কথা বলবো। একটা হচ্ছে একাডেমিক রাইটিং আর একটা হচ্ছে ব্লগ বা আর্টিকেল রাইটিং। মূলত এই দুই রকমের কন্টেন্টের চাহিদা মার্কেট প্লেসগুলোতে অনেক বেশি দেখা যায় এবং কাজ করতেও খুবই সহজ হয়। অনেক বেশি এফোর্ট না দিয়েও এই দুই ধরনের রাইটিং দিয়ে আপনি চাইলে মার্কেট প্লেসে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুই ধরনের কন্টেন্ট রাইটিং আমরা কিভাবে করতে পারি। প্রথমেই আসি ব্লগ এবং আর্টিকেল রাইটিং নিয়ে। ব্লগ এবং আর্টিকেল রাইটিং এর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করা। যে কোনো ব্লগ বা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি করাটাই মেইন চ্যালেঞ্জ, এবং যে কোনো ক্লায়েন্ট যখন আসে বা যে কোনো কাজের জন্য যখন অফার করা হয় তখন বলা হয় যে এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি যাতে হয়। কারণ ব্লগ বা আর্টিকেলগুলো মূলত ইউজ করা হয় যে গুগলের র্যাঙ্কিং আনার জন্য, অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার জন্য, র্যাঙ্কে আনার জন্য আমরা এই ব্লগ বা আর্টিকেলগুলো ইউজ করে থাকি। প্রথমেই আসি ব্লগ বা আর্টিকেলের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। সত্যি বলতে ব্লগ বা আর্টিকেলের কোনো বাধা ধরা স্ট্রাকচার নেই। আপনি যে কোনোভাবেই আপনার ব্লগ বা আর্টিকেলটা লিখতে পারেন, সেটার জন্য কোনো রকম একেবারে বাচ্চাদের মতো ইন্ট্রোডাকশন কনক্লুশন এভাবে মেনটেন করার দরকার নেই। কিন্তু তারপরেও আমাদের একটা থট হিসেবে আমরা যে জিনিসগুলো রাখতে পারি সেই ব্যাপারেই আমি আলোচনা করতে যাচ্ছি। আর্টিকেল বা ব্লগের শুরুতে আমরা কি দেখি, একটা হেডলাইন থাকে, তাই না? প্রথমে একটা হেডলাইন থাকে, তারপর ছোট একটা ইন্ট্রোডাকশন থাকে, মাঝখানে আমরা ডিসকাশন বা যে টপিকটা নিয়ে লিখতে চাই সেই টপিকের সম্পর্কে আলোচনাগুলো থাকে, সেগুলোকে আমরা হয়তো বিভিন্ন পয়েন্ট এবং সাব পয়েন্টে ভাগ করে নিই, এবং সব শেষে একটা কনক্লুশন দিয়ে লেখাটা শেষ হয়। এই হচ্ছে একেবারে বেসিক একটা স্ট্রাকচার, যেটা আমি শুরুতেও বলেছিলাম এবং শেষে এখন এসেও ব্লগ এবং আর্টিকেলের ক্ষেত্রে আবার রিপিট করছি। যখন আমাদের স্ট্রাকচার তৈরি করা শেষ হবে এবং মোটামুটি লেখা শেষ হয়ে যাবে, তখন আমাদের এসইও ফ্রেন্ডলি করার জন্য আরো কিছু কাজ করতে হবে। ব্লগ বা আর্টিকেলে আরো কিছু কাজ যেগুলো করতে হয় সেগুলোর মধ্যে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা কিছু কিওয়ার্ডস বের করেছিলাম একেবারে মাঝের ক্লাসগুলোতে। স্লাইডগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন আমরা কিছু কিওয়ার্ডস বের করেছিলাম, এবং কিওয়ার্ডস ছিল দুই রকমের, একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড আর একটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড। এখন আমরা এই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় বসাতে পারি, আমরা মোটামুটি 6টা জায়গায় বসাতে পারি। একটা হচ্ছে ইউআরএল এ, মেটা ডেসক্রিপশনে, H1 মানে হেডলাইন, যে হেডলাইনটা আমরা লিখতে যাচ্ছি সেটাতে, এবং লিখার প্রথম 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে ইমেজের ট্যাগস যে ব্যবহার করা হয় সেই ট্যাগগুলোতে, এবং শেষ 150 থেকে 100 ওয়ার্ডের মধ্যে। এখানে বলে রাখা ভালো যে ইউআরএল, মেটা ডেসক্রিপশন এবং ইমেজ ট্যাগস এই কাজগুলো রাইটারদের জন্য না। এই কাজগুলো মেইনলি করে থাকে এসইও যারা অ্যানালিস্ট আছেন, ওনারা হচ্ছে এই কাজগুলো করে থাকেন। তারপরও কোনো কোনো সময় মেটা ডেসক্রিপশনটা রাইটাররা লিখে দিয়ে থাকেন। তাই এই জায়গাগুলোতে কিওয়ার্ড অবশ্যই ইউজ করতে হবে। যদিও মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডগুলোতে একটা লিমিটেশন থাকে, যেমন ধরেন 1000 ওয়ার্ডে 3বারের বেশি ইউজ করতে পারছেন না। তো 1000 ওয়ার্ডে এই 3টা জায়গায় কোথায় কোথায় ইউজ করবেন সেটা হচ্ছে এই 6টা জায়গায় ইউজ করতে হবে। 6টা জায়গার মধ্যে এই ইউআরএল, মেটা ডেসক্রিপশন এবং ইমেজ ট্যাগ, এগুলো কিন্তু এই 6টা জায়গার মধ্যে ইনক্লুডেড হবে না। 6টা জায়গা যখন কাউন্ট করবেন ফোকাস কিওয়ার্ডের জন্য, তখন অবশ্যই আসবে হচ্ছে আপনার ফার্স্ট 100 ওয়ার্ড, 100 থেকে 150 ওয়ার্ড হেডলাইন, এবং লাস্ট 100 থেকে 150 ওয়ার্ড। এই 3টা জায়গায় হচ্ছে আমরা লেখার সময় মাথায় রাখবো যে এই 3টা জায়গায় আমাদের ফোকাস কিওয়ার্ড বসাতে হবে। যদি ফোকাস কিওয়ার্ডের কাউন্টিং শেষ হয়ে যায়, মানে 3বারের বেশি হয়ে যাচ্ছে এরকম যদি মনে হয় যে আমি লেখার ভিতর ইউজ করে ফেলেছি, তাহলে ওই জায়গাগুলোতে অবশ্যই আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো ইউজ করব। আর ইউআরএল, ইমেজ ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন এগুলো এসইও অ্যানালিস্ট যারা আছেন তারা ইউজ করবেন, এবং যদি আপনার ক্ষেত্রে চলে আসে কখনো, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে এই কাজগুলো করার সময় আমরা কিন্তু কিওয়ার্ডগুলো ইউজ করি, এবং ইউআরএল বা মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড ওই সময় কাউন্ট হয় না, মানে 3বারের বেশিও যদি হয়ে যায় তাও আপনি ইউজ করতে পারেন। এরপর আসা যায় লিঙ্কিং এর কথা। লিঙ্কিং এর জন্য আমার একটু এক্সাম্পল দিতে হবে। উদাহরণের জন্য আমি চলে এসেছি আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ব্লগ পেজে। এখানে অনেক রকমের ব্লগ আছে লেখার জন্য, তো আমরা এগুলো তৈরি করেছি। তো আমি এখান থেকে এক্সাম্পলটা দেখাই। লিঙ্কিং, যখন আমরা একটা ব্লগ লিখি, ব্লগের মধ্যে আমরা কিছু জায়গা এরকম রেড মার্ক দেখানো থাকে, মানে যেটায় ক্লিক করলে আপনার এটা অন্য কোনো একটা সাইটে নিয়ে যাচ্ছে আমাকে, অথবা নিজের সাইটে নিয়ে আসছে। দেখুন, এটা আমাকে একটা সাইটে নিয়ে যাচ্ছে, আবার এটা কিন্তু আমাকে নিজের সাইট থেকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স এটাতে যখন সার্চ দিয়েছি, অলরেডি দ্য ডেভেলপার্স হ্যাজ টেকেন দ্য রাইট, এটা একটা লিঙ্কে নিয়ে গিয়েছে। এই রেড মার্ক করা যে জায়গাটা, এইটা হচ্ছে এখানে লিঙ্ক বসানো হয়েছে, এবং সেটা হচ্ছে আমাদের অন্য কোনো একটা সাইটে নিয়ে গিয়েছে। সাইটটা অবশ্যই আমাদের কোনো কম্পিটিটর সাইট হওয়া যাবে না, এটাকে বলে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। কারণ হচ্ছে কি, আমরা আমাদের কন্টেন্টে আমরা বাইরের কোনো একটা সাইটকে লিঙ্ক করেছি, এবং বাইরের কোনো একটা সাইটে আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আমি আবারও বলছি যে সাইটটা আমরা আউটবাউন্ড লিঙ্ক হিসেবে ইউজ করব সেটা
সেটা অবশ্যই আমাদের কোনো কম্পিটিটর সাইট হওয়া যাবে না। সেটার জন্য আমরা সবচেয়ে বেশি ভালো হয় যদি আমরা উইকিপিডিয়া ইউজ করি বা কোনো নিউজের জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন ধরেন রয়টার্স আছে বা হচ্ছে বিবিসি আছে, অথবা এরকম রিলায়েবল কোনো নিউজ পোর্টাল যদি ইউজ করি তাহলে সেটা অনেক ভালো হবে। তবে আমরা কোনো সময়ই আমাদের কম্পিটিটরের কাছে নিয়ে যাব না। অর্থাৎ ধরেন এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কম্পিটিটর সাইটগুলো যেগুলো আছে, যেমন বলা যেতে পারে যে ঘুরি লার্নিং অথবা এরকম রবি 10 মিনিট স্কুল, এরকম জিনিসগুলো যদি আমি ইউজ করি তাহলে হবে কি, আমার যে ট্রাফিকগুলো আছে সেগুলো আমি আমার কম্পিটিটরদের দিকে নিয়ে যাচ্ছি, আমার এখান থেকে কম্পিটিটর সাইটে চলে যাচ্ছে। আমি এটা অবশ্যই কখনোই চাইবো না, তাই না, যে আমার সাইট থেকে আমারই অডিয়েন্স আমার কম্পিটিটরদের কাছে চলে যাক। এই জন্য আমরা এখানে অবশ্যই কম্পিটিটর সাইট অ্যাড করব না, আমরা এখানে নিউজ পোর্টাল বা হচ্ছে যে ইনফরমেটিভ সাইটগুলো আছে সেগুলো অ্যাড করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে গিয়ে, আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সে যখন ক্লিক করছি তখন এটা কোথায় যাচ্ছে, এটা আমাকে নিয়ে যাচ্ছে আমার নিজের একটা ওয়েবসাইট, মানে ক্রিয়েটিভ আইটির নিজস্ব ওয়েবসাইটের এই ওয়েব ডেভেলপমেন্টের যে পেজটা আছে সেখানে নিয়ে আসছে। ব্লগের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমার রাইটিং এর মাধ্যমে আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। এজন্য আমি হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই আউটবাউন্ড লিঙ্ক এবং ইনবাউন্ড লিঙ্কের মোটামুটি একটা সামঞ্জস্য থাকতে হবে। মানে আপনি একটা লেখায় আউটবাউন্ড লিঙ্ক 1 থেকে 2 বারের বেশি কখনো ইউজ করা উচিত না, ম্যাক্সিমাম 2 বার। আর ইনবাউন্ড লিঙ্ক মানে নিজের ওয়েবসাইটে যদি ড্রাইভ করতে চান তাহলে যত খুশি ততবার, মিনিমাম 2 বার আপনার ইউজ করা উচিত, প্রথমে বা শেষে। আর এছাড়াও আপনি যত খুশি তত আপনি ইনবাউন্ড লিঙ্কটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্কের ধারণা, যেটা আমি দিতে চাচ্ছিলাম আপনাদেরকে। মোটামুটি ব্লগ বা আর্টিকেলে এই লিঙ্কিং এবং কিওয়ার্ডসগুলো ঠিকঠাক রাখলে একটা লেখাকে বেশ কিছুবার যদি আমি কনসিকুয়েন্টলি লেখা দিতে থাকি কিওয়ার্ডের উপর, তাহলে দেখা যায় কি যে এই লেখাগুলো র্যাঙ্কে আসতে শুরু করেছে বা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে শুরু করেছে। কিন্তু ব্যাপারটা এরকম যে ব্লগ বা আর্টিকেলের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার দিয়ে উধাও হয়ে গেলে হবে না। মানে একবার আপনি হয়তো লিখে দিলেন ব্লগ বা আর্টিকেল 1 মাসে একটা, এবং তারপর আপনি একেবারে গায়েব হয়ে গেলেন এবং 15-20 দিন পর আপনি আবার একটা দিলেন। এভাবে করে যদি আপনি ব্লগ বা আর্টিকেল পাবলিশ করেন সেটা আপনার ওয়েবসাইটের জন্য কখনোই ভালো হবে না। সেজন্য আপনার যেটা করতে হবে, আপনার একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কিছু কিওয়ার্ড নিয়ে, ধরেন একটা কিওয়ার্ড নিয়ে আপনি যদি একটা সপ্তাহে কাজ করেন, পরের সপ্তাহে আরেকটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, এবং থার্ড সপ্তাহে আপনি আবার প্রথম কিওয়ার্ডটা নিয়ে কাজ করলেন। অর্থাৎ কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, একেবারে গায়েব হয়ে যাওয়া যাবে না। যেখান থেকে আপনি ব্লগগুলো পাবলিশ করছেন সেটার একটা কনসিস্টেন্সি থাকতে হবে, এবং কয়েকদিন পর পরই পাবলিশ করতে হবে, যাতে হচ্ছে গিয়ে আপনার র্যাঙ্কিংটা উপরে চলে আসে। এবং এটাই হচ্ছে মেইনলি ব্লগ বা আর্টিকেলের কাজ, যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে সাহায্য করা। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এবং মার্কেট প্লেসেও যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করলে ভালো হবে। আমরা নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তী রাইটিং এর আরেকটা সেক্টর, সেটা হচ্ছে একাডেমিক রাইটিং নিয়ে আমি পরবর্তী স্লাইডটাতে কথা বলবো।